মানে জিওপলিটিক্যালি এই বিষয়টা দেখা খুব জরুরি কর্নেল চৌধুরী। আমরা যদি মানে বিভিন্ন দেশের সম্পর্কের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে আমেরিকা আর ইসরায়েল হচ্ছে ন্যাচারাল অ্যালাই, খুব ভালো বন্ধু। অন্যদিকে ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খুব ভালো, মানে ভারতের যদি দুজন ভালো বন্ধুর নাম বলা হয় রাশিয়া এবং ইসরায়েল সর্বজন বিদিত। আমরা যদি দেখি যে ইরানের সঙ্গে ভারতের মোটামুটি একটা ভালো সম্পর্ক, বাণিজ্যিক সম্পর্ক। অন্যদিকে ইরান আবার পাকিস্তানের ওপর অনেক বেশি করে নির্ভরশীল হওয়ার কথা বলছে, পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো। আবার সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো যেই পাকিস্তান আবার আমেরিকার কথায় উঠে বসে, আমেরিকার সঙ্গে তাদের সৌভ্রাতৃত্ব অনেক বেড়ে গিয়েছে। আবার আমরা যদি ব্রিক্সের দিকে তাকাই, যে ব্রিক্সে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়ার মতন তিনটে মহাশক্তিধর দেশ রয়েছে, খুব স্বাভাবিকভাবে যদি এই মুহূর্তে ইসরায়েলের বিরোধী কেউ হয় তাহলে রাশিয়া এবং চায়না ডেফিনেটলি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কি ব্রিক্সকে এড়িয়ে নিজের প্রিয় বন্ধু ইসরায়েলের সমর্থনে আসতে পারবে? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মানে আমি এই প্রশ্নটা করছি কারণ G7 সামিট, সেখানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। G7 এর যারা কান্ট্রি দেশগুলো যারা রয়েছে তাদের মধ্যেও একটা এর মধ্যে প্রতিক্রিয়া হবে। স্বপন, প্রশ্নটা খুবই ভালো, কিন্তু প্রথম আমরা 29 মাস আপনি যে কথাগুলো বললেন জিওপলিটিক্যালি যদি দেখতে হয় তাহলে 29 মাস রাশিয়া আর ইউক্রেনের লড়াই চলছে। দুটো খ্রিস্টান স্টেট, যেহেতু আপনি ইসলামিক স্টেট বলছেন, জিহুদি বলছেন, তো দুটো খ্রিস্টান স্টেটে 29 মাস লড়াই চলছে, কারো ভূক্ষেপ নেই। সে মার্কিন যুক্তরাষ্ট্র সামনে হয়তো কিছু ডিপ্লোম্যাটিক কথাবার্তা প্রেসিডেন্ট ট্রাম্পও আগে বাইডেন সরকার কিছুভাবে বলেছে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। ন্যাটোর 32টা দেশ ইউক্রেনকে সাপোর্ট করছে, রাশিয়ার সঙ্গে লড়াই চলছে, তীব্র থেকে তীব্রতম লড়াই চলছে, প্রচুর হাজারে হাজারে মানুষ মারা গেছে, সাধারণ মানুষ, নাগরিক দুটো দেশেরই। এবার এদিকে চলে আসুন, এদিকে ইসরায়েল 19 মাস, একটা ইহুদি দেশ, একটা ইসলামিক দেশ, প্যালেস্টাইনিয়ান হামাস দিয়ে শুরু হয়েছিল, জঙ্গি সংগঠন দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এটা নাগরিকদের ওপর অ্যাটাক গেল, মহিলা, বাচ্চা, আমরা প্রত্যেকে জানি কোনটা ঠিক কোনটা ভুল। আমি হয়তো বলবো এটা ভুল, কেউ বলবে এটা ঠিক, কে কোন দিক সাইড নিচ্ছে ডিপ্লোম্যাসিতে জিওপলিটিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। একটা অংশ বলবে ঠিক, একটা অংশ বলবে ভুল, কিন্তু ওভারঅল হাজার হাজার মহিলা, নারী এবং শিশুর মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডের কোন সুপার পাওয়ার কিছু বলেনি যখন ইসরায়েল দিনের পর দিন 19 মাস প্যালেস্টাইনের ওপর বোম পড়ছিল। আমি ঠিক ভুল বলছি, আমি জিওপলিটিক্যালি বলছি সামরিক বাহিনীর একজন প্রাক্তন হিসেবে। এইদিকে চায়না তাইওয়ানের দিকে তাক করে আছে, তাইওয়ান কিরম ভাবে নেওয়া হবে। কমপ্লিট সাউথ চায়না সি একটা অস্থিরতা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যেকটা জায়গা প্রধান ভূমিকা হিসেবে খেলছে, সে তাইওয়ান হোক, সেখানে ইউক্রেন হোক, অথবা এখানে ইসরায়েল ইরানের লড়াই হোক, সব জায়গায় আছে। আর এদিকে ইয়েমেনে অথবা লেবানন, যেখানে হাউতি অথবা হিজবুল্লাহ লড়াই হচ্ছে, সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও না কোথাও ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছে। এই সমস্তটা জিওপলিটিক্যালি দেখতে গেলে, এবং আমি আমাদের দিকে চলে আসি, ভারত পাকিস্তানের মধ্যে অস্থিরতা ছিল, এখনো আছে, ওপর থেকে হয়তো ছাই, ভেতরে এখনো আস্তে আস্তে আগুন খুব আলচে ভাবে জ্বলছে। আমরা অনেকেই আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যারা আমরা জানি ছাইয়ের তলায় এখনো কিন্তু আগুন দগ্ধ হয়ে আছে, যখন তখন এই ভলকানোর মতন ছিটকে বেরোবে। আপাতত শান্ত বলতে পারেন, দেখা যাচ্ছে না। সেইখানে ফাস্টেস্ট ফিঙ্গার ফাস্ট আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প এসে বলে দিল পুরো বিশ্বের সামনে যে আমি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যে অপারেশন সিন্দুর, দুটো রাষ্ট্রের মধ্যে থামিয়ে দিলাম, অ্যাজ ইফ উনি ওখান থেকে একটা বোতাম টিপেছেন আর ইন্ডিয়া পাকিস্তান থেমে গেল। উনি যদি ইন্ডিয়া পাকিস্তান 3 দিন 4 দিন থামাতে পারেন, এই প্রেসিডেন্ট ট্রাম্প যারা আপনি দেখছেন, তাহলে 29 মাস ইউক্রেন আর রাশিয়া কেন করতে পারেনি? অনেক কথা বলেছিল উনি। ইসরায়েল আর প্যালেস্টাইনিয়ানের যখন ঝামেলা হয়েছিল, কেন উনি মধ্যস্থতা করেননি? যেটা আপনি বললেন ইসরায়েল ইজ আ কমন অ্যালি, উনি কেন ইসরায়েল আর যখন হাউতি অথবা হিজবুল্লাহর সঙ্গে হচ্ছিল, উনিও তার এই যে গার্সিয়া আইল্যান্ডে B2 বম্বার নিয়ে, আরো এক্সট্রা বম্বার ওখানে 2-3টে B2 বম্বার নিয়ে নিজেদের সামরিক বাহিনীর স্ট্রেংথ বাড়িয়েছিল, তার সঙ্গে ইউনাইটেড কিংডমও বাড়িয়েছিল। এই যে বাড়াচ্ছে, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র একরকম কথা, একটা হাতিকে দাঁত দিখানেওয়ালা এক খানেওয়ালা এক, সামনে একরকম কথা বলছে, ভেতরে আর একটা দিয়ে চিবোয়। তো
তো ইসরায়েলের সামনে এই যে এখন আপনি যে উক্তিটা দেখালেন কবি খুশি কবি গম, একটু টাক মানে টক ঝাল মিষ্টি, একদম সামনে বলছে যে আমি মধ্যস্থতা করে থামিয়ে দেবো, আবার বলছে যদি আমার মারে আমি শেষ করে দেবো। তো এনার কথা সকালে একরকম কথা বলে, দুপুরে একরকম কথা বলে এবং রাত্রিরে একরকম কথা বলে। তো আমি কোন কথাটা আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বিলিভ করব? আমার কথা হচ্ছে যে হাজার হাজার এই যে সাধারণ মানুষ নাগরিক বিশ্বের, আমি কোনো রাষ্ট্র দেখছি না রবীন্দ্রনাথ ঠাকুরের মতন মানে বর্ডারলেস, ইটস আ হোল ওয়ার্ল্ড ইজ মাই কান্ট্রি, সেখানে যদি সাধারণ নাগরিক প্রত্যেক দিন শিশু এবং মহিলার মৃত্যু হয়, সেটা আমারই ভাই, আমারই বোন, আমারই, তো আমাদের দুঃখ হওয়া উচিত। সেইখানে যদি এইটা জিও কনফ্লিক্ট, এটা যদি গ্লোবাল কনফ্লিক্টে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে গিয়ে যদি বন্ধ না করে তাহলে আমার মনে হয় একটা রিসেশন পুরো বিশ্বে ছড়িয়ে যাবে। এবং আপনি যেটা বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইনভলভ হয়ে যায় ইসরায়েলের সঙ্গে ডাইরেক্ট, তাহলে কিন্তু এই বিভিন্ন দেশ ভাগাভাগি হবে, কে ইরানের পাশে দাঁড়াবে। কারণ ডিপ্লোম্যাসিতে নো ওয়ান ইজ এ পার্মানেন্ট ফ্রেন্ড অ্যান্ড নো ওয়ান ইজ এ পার্মানেন্ট এনিমি। তো ডিপ্লোম্যাটিক এতে জিওপলিটিক্যালি ইরানের পাশে কে দাঁড়াবে আর ইসরায়েলের পাশে, এটা কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। সো আপনি যেটা, ভারতের অবস্থানটা কি? ভারত আপাতত নিউট্রাল। আপনি যেটা বললেন, আমাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ইরানের আছে এবং আপনি জানেন ছাবাবার পোর্ট যেটা ইরানে আছে তার বিশাল ইনভেস্টমেন্ট ভারত করেছে এবং ভারত বানিয়েছিল। কেন বানিয়েছিল? এই গোয়াদার পোর্ট বালুচিস্তানে যেটা চীন দিচ্ছে তাকে কাউন্টার করার জন্য ভারত ছাবাবার পোর্ট ইরানে ইনভেস্ট করেছে। সেখানে ভারতের এক ব্যবসায়ী ভারতের, সে আপনি বলবেন ইসরায়েলে হাইফা পোর্টে, হাইফা যে বন্দর ইসরায়েলে, সেখানে বহু কোটি টাকা ইনভেস্ট হচ্ছে। তো ভারত একটা নিউট্রাল, ভারত চায় উন্নতি, ভারত চায় প্রগতি, ভারত চায় পৃথিবীতে শান্তি। আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা চাই সবাই ভালো করে থাকুক। কিন্তু সেই জায়গা কোনো দেশের নিজের স্বার্থন্বেষীর জন্যে কেউ তেল দেখছে, কেউ দেখছে যে আমি যদি ওই তেলটা পেয়ে যাই আমার নেক্সট 10 বছর অথবা 40 বছর 50 বছর, যেটা ইরাকের ওপর একটা লড়াই হয়েছিল, যেখানে ওখানে ওয়েপেন আছে, বায়োলজিক্যাল ওয়েপেন আছে, কেমিক্যাল ওয়েপেন আছে, কিছুই পাওয়া যায়নি, কিন্তু ইরাককে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই জায়গায় একইভাবে বলছে ইরানের নিউক্লিয়ার ওয়েপেন আছে, কিন্তু ইরানের যারা লিডারশিপ তারা বলছে আমাদের কোনো নিউক্লিয়ার ওয়েপেন নেই, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে কিছু নেই। তো কার কথা বিশ্বাস করা হবে? প্রত্যেক লড়াই পেছনে একটা স্বার্থ থাকে স্বপন। এখানে ইসরায়েলের স্বার্থ আছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও এখন সামনে আসেন, তার একটা স্বার্থ আছে। যদি স্বার্থ না থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে আসা উচিত যে এটাকে থামানো। আমি যেটা বললাম,